শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। জিন থেরাপিতে মিলেছে অভাবনীয় সাফল্য। ব্রিটিশ বিজ্ঞানীদের চেষ্টায় ব্লাড ক্যান্সার আর মারণ ব্যাধি নয়। অবশেষে দশক ধরে চলা MRCA জট খোলার সম্ভাবনা। ইতালির লিওনার্দোর সঙ্গে ইউরোফাইটার কেনার চুক্তি করেছে বিমান বাহিনী। দ্বিপাক্ষিক সমস্যা বাড়লে ভারতে পর্যটক যাওয়াতে এখনও 2 নম্বরেই বাংলাদেশ। কারাবন্দী সাংবাদিকদের মুক্তি চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিল কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস। কারাগারে পাচ্ছেন না আইনি অধিকার। 10 বছর ধরে ভ্যাকসিন রপ্তানি করছে বাংলাদেশ। ওষুধ প্রশাসন সনদ আর্ন করতে না পারায় হচ্ছে না রপ্তানি। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। কয়েক বছর আগেও যে চিকিৎসা পদ্ধতিকে বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো মনে হতো, সেটি এখন দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীদের সুস্থ করে তুলছে। ব্রিটিশ একদল চিকিৎসক বলছেন, নতুন এই চিকিৎসা পদ্ধতিতে, যার নাম জিন থেরাপি, রোগীর শরীরে শ্বেতকণিকার DNA অত্যন্ত নিখুঁতভাবে সম্পাদনা করা হয়, যাতে এগুলো ক্যান্সার ধ্বংসকারী এক প্রকার জীবন্ত ওষুধে পরিণত হয়। 2022 সালে প্রথম এই চিকিৎসা নিয়েছিলেন ইংল্যান্ডের লিসেস্টারের কিশোরী আলিসা ট্যাপলি। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC শুরু থেকে আলিসার ট্রিটমেন্টের খোঁজ রাখছিল। BBC বলছে, তিনি এখন সম্পূর্ণ ক্যান্সার মুক্ত। এখন তার লক্ষ্য ভবিষ্যতে একজন ক্যান্সার বিজ্ঞানী হওয়া। T-সেল অ্যাকুয়েট লিম্ফোব্লাস্টিক লিওকেমিয়ায় আক্রান্ত আরও 8 জন শিশু ও 2 জন প্রাপ্তবয়স্ককে এই থেরাপি দেওয়া হয়েছে। এদের মধ্যে প্রায় 2/3 বা 64% রোগী এখন সম্পূর্ণ সুস্থ হওয়ার পথে। যে রোগীরা এই ট্রায়ালে ছিল, তাদের ক্ষেত্রে কেমোথেরাপি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সব চিকিৎসায় ব্যর্থ হয়েছিল। চিকিৎসকদের ভাষায়, পরীক্ষামূলক এই চিকিৎসা ছাড়া তাদের সামনে ছিল কেবল আরামদায়ক মৃত্যু নিশ্চিত করার পথ। 16 বছর বয়সী আলিসা বলেছেন, আমি ভেবেছিলাম আমি মারা যাব, আমি আর বড় হতে পারবো না। বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক যুদ্ধবিমান। এর নাম ইউরোফাইটার টাইফুন। এই বিমান কেনার জন্য ইতালির লিওনার্দো SPA কোম্পানির সঙ্গে একটি লেটার অফ ইন্টেন্ট বা প্রাথমিক সম্মতিপত্র সই করেছে বাংলাদেশ। বিমান বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার পথে এটি একটি বড় পদক্ষেপ। 9 ডিসেম্বর ঢাকার বিমান বাহিনী সদর দফতরে এই চুক্তি সই হয়। বিমান বাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলোসান্দ্রো সেখানে উপস্থিত ছিলেন। গত এপ্রিলে সরকার একটি কমিটি গঠন করেছিল। 11 সদস্যের ওই কমিটির প্রধান ছিলেন বিমান বাহিনী প্রধান। তখন চীনের তৈরি 20টি J-10 যুদ্ধবিমান কেনার আলোচনা চলছিল। ওই প্রকল্পের বাজেট ধরা হয়েছিল $2.2 বিলিয়ন। warpowerBangladesh.com এর তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে 212টি আকাশযান রয়েছে, এর মধ্যে 44টি যুদ্ধবিমান। দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন সত্ত্বেও ভারতে বিদেশি পর্যটক গমনে শীর্ষ দেশের তালিকায় বাংলাদেশ টানা 5 বছর ধরে দ্বিতীয় স্থান ধরে রেখেছে। 8 ডিসেম্বর ভারতের অভিবাসন ব্যুরোর তথ্য উদ্ধৃত করে দেশটির কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী 2024 সালে মোট 17,50,165 জন বাংলাদেশি ভারত ভ্রমণ করেছেন। তবে 2023 সালে 21,19,826 জন বাংলাদেশির ভারত ভ্রমণের তুলনায় এই সংখ্যা কিছুটা কম। 2024 সালে 18,04,586 জন পর্যটক নিয়ে তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ভারতের রাজ্যগুলোর মধ্যে বিদেশি পর্যটকদের আগমনের হিসেবে শীর্ষে রয়েছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র, যেখানে 2024 সালে 37,05,170 জন বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন। পশ্চিমবঙ্গ বিদেশি পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য হিসেবে তার অবস্থান বজায় রেখেছে, যেখানে
সালে 31,24,462 জন বিদেশি পর্যটক পশ্চিমবঙ্গ ভ্রমণ করেছেন। গত বছর বিদেশি পর্যটকদের কাছ থেকে ভারত মোট 2,93,033 কোটি রুপি আয় করেছে। বাংলাদেশে কারাবন্দী সাংবাদিকদের মুক্তি দিতে পদক্ষেপ নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে। সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা অলাভজনক আন্তর্জাতিক সংগঠনটি মোহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে এই আহ্বান জানিয়েছে। সিপিজের ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করা হয়েছে। 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে সামনে রেখে সিপিজের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় পরিচালক বেহ লি ই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে চিঠিটি লিখেছেন। চিঠিতে বলা হয়, সিপিজের কাছে থাকা তথ্য উপাত্ত অনুসারে বাংলাদেশে বর্তমানে হত্যার অভিযোগে 4 সাংবাদিক কারাগারে বন্দী আছেন। তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সপক্ষে বিশ্বাসযোগ্য প্রমাণের ঘাটতি আছে। মনে হচ্ছে তাদের সংবাদ প্রতিবেদন ও সম্ভাব্য রাজনৈতিক সম্পৃক্ততার কারণে প্রতিহিংসামূলকভাবে এসব মামলা করা হয়েছে। সিপিজের চিঠিতে নাম উল্লেখ করা 4 সাংবাদিক হলেন ফারজানা রূপা, শাকিল আহমেদ, মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত। এতে বলা হয়েছে বারবার এই সাংবাদিকদের জামিনের আবেদন নাকচ করা হয়েছে। প্রায় 1 দশক পেরিয়ে গেল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHOর ম্যাচুরিটি লেভেল 3 সনদ না পাওয়ায় বৈশ্বিক ভ্যাকসিন বাজারে এখনও জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ। স্থানীয়ভাবে উৎপাদিত ভ্যাকসিন আন্তর্জাতিক বাজারে রপ্তানির জন্য এই সনদটি একটি গুরুত্বপূর্ণ মূল পূর্বশর্ত। কিন্তু দেশের ওষুধ খাতের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর এখনও সেই যোগ্যতা অর্জন করতে পারেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ML3 মূল্যায়নে 9টি ক্ষেত্র পরীক্ষা করে। কিছু অগ্রগতি হলেও এখনও নিয়ন্ত্রক কাঠামো, তদারকি সক্ষমতা, বৈজ্ঞানিক মূল্যায়ন, গুণগত নিশ্চয়ন ও সিস্টেম সংহত কার্যক্রম এসব ক্ষেত্রে আরও উন্নতির প্রয়োজন রয়েছে। ওষুধ খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলেন, এই সনদ পাওয়া গেলে আগামী 5 বছরের মধ্যে ভ্যাকসিন ও টিকা রপ্তানির পরিমাণ $50 মিলিয়ন উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই খাতে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি হবে। 2016 সালে এই লক্ষ্যে কাজ শুরু করে অধিদপ্তর কিছু ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে, কিন্তু সনদ না পাওয়ায় বাংলাদেশ এখনও বৈশ্বিক টিকা বাজারের মূলধারায় প্রবেশ করতে পারছে না। এদিকে 2026 সালে LDC উত্তরণের পর ওষুধ শিল্পের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে বলে খাত সংশ্লিষ্টরা মনে করছেন। বাংলাদেশে টিকা উৎপাদন শুরু হয় 2011 সালে। বর্তমানে ইনসেপ্টা, পপুলার ও হেলথ কেয়ার এই 3 ওষুধ কোম্পানি 15 থেকে 16 ধরনের মানব ও পশু চিকিৎসা ভ্যাকসিন তৈরি করে। এর মধ্যে ইনসেপ্টা খুব অল্প পরিমাণে ছোট কয়েকটি আফ্রিকান দেশে রপ্তানি করে থাকে। বাংলার বিজয়ের ক্ষণগণনায় আজ 9 ডিসেম্বর। এদিন মিত্রবাহিনী দ্রুত ঢাকা পৌঁছবার লক্ষ্য নিয়ে চারদিক থেকে অগ্রসর হতে থাকে। পূর্ব থেকে আশুগঞ্জ, দাউদকান্দি এবং চাঁদপুর হয়ে, পশ্চিম থেকে মধুমতি নদী হয়ে, গোয়ালন্দ ঘাট হয়ে এবং হালুয়াঘাট থেকে ময়মনসিংহ হয়ে মিত্রবাহিনীর অন্তত 6টি দল ঢাকা অভিমুখে এগিয়ে চলে। জাতিসংঘের অধিবেশনে প্রতিনিধিত্বকারী পাকিস্তানি দলের নেতা মাহমুদ আলী দেশে ফিরে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে সোভিয়েত ভূমিকার সমালোচনা করে বলেন, সোভিয়েতের উচিত বিশ্ব শান্তির প্রতি গুরুত্ব দিয়ে ভারতের পাশ থেকে সরে দাঁড়ানো। চীন ও আমেরিকার সমর্থনের প্রেক্ষিতে তিনি বলেন, পাকিস্তান তাদের নির্ভীক ও ঐতিহাসিক সমর্থনের জন্য অত্যন্ত কৃতজ্ঞ। এদিন দাউদকান্দি, গাইবান্ধা, গাজীপুরের শ্রীপুর, চট্টগ্রামের হাটহাজারী, খুলনার কপিলমুনি, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, গফরগাঁও, ত্রিশাল, নেত্রকোনা, কুমিল্লার তিতাস, নারায়ণগঞ্জের 2500, কুষ্টিয়ার কুমারখালী হানাদার মুক্ত হয়।
মেজর আফসার বাহিনীর কমান্ডার আনসার উদ্দিন এবং কমান্ডার আব্দুল বারীর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা নওধার হয়ে সুতিয়া নদী পার হয়ে ত্রিশাল থানা আক্রমণ করে। ভোর পর্যন্ত গোলাগুলি শেষে রাজাকাররা আত্মসমর্পণ করে, ত্রিশাল শত্রুমুক্ত হয়। বিগত 3 দিনে পীরগঞ্জ, খানপুর, লালমনিরহাট, দুর্গাপুর শত্রুমুক্ত করে মুক্তিবাহিনী এদিন রংপুর ও দিনাজপুরের পাক ঘাঁটি আক্রমণ করে। এদিন মুক্তিযোদ্ধারাই নোয়াখালী জয় করে, শহরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে। ভারতীয় সেনাপ্রধান জেনারেল মানেকশ বাংলাদেশে পাকিস্তানি সৈন্যদের উদ্দেশ্য করে বলেন, ভারতীয় বাহিনী বাংলাদেশে প্রবেশ করেছে, তোমরা যদি বাঁচতে চাও ভারতীয় বাহিনীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করো, নতুবা তোমাদেরকে নির্মমভাবে হত্যা করা হবে। এদিকে পাকিস্তানের নবনিযুক্ত প্রধানমন্ত্রী নুরুল আমিন রেডিও পাকিস্তান থেকে ভাষণ দেন। জাতির উদ্দেশ্যে ঐক্যবদ্ধভাবে ভারতীয় হামলা মোকাবেলা ও দুরভিসন্ধি নস্যাৎ করার আহ্বান জানান তিনি। মিত্রবাহিনীর সমালোচনা করে তিনি বলেন, তাদের নগ্ন হামলায় অসংখ্য বেসামরিক লোক নিহত হয়েছে। ব্রিটিশ কাউন্সিল পরিচালিত IELTS বা ইংরেজি ভাষা পরীক্ষায় প্রযুক্তিগত ত্রুটির কারণে হাজারো অভিবাসীকে ভুল ফলাফল দেওয়া হয়েছে, যার ফলে অকৃতকার্য অনেক পরীক্ষার্থীকে পাশ দেখিয়ে যুক্তরাজ্যের ভিসা দেওয়া হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাধ্যতামূলক ইংরেজি ভাষা পরীক্ষায় ব্যর্থ হওয়া সত্ত্বেও ভুল মার্কিংয়ের কারণে হাজার হাজার অভিবাসীকে ভিসা দেওয়া হয়েছে। ব্রিটিশ কাউন্সিল পরিচালিত এই ভাষা পরীক্ষায় অংশ নিয়েছিল 80,000 শিক্ষার্থী, যার অর্থ হলো অনেকেই ব্যর্থ হওয়া সত্ত্বেও তাদের পাস নম্বর দেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, চীন, বাংলাদেশ ও ভিয়েতনামে IELTS পরীক্ষার প্রশ্ন ফাঁসেরও প্রমাণ মিলেছে। এর ফলে অনেক শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী ও অভিবাসী যারা ভিসার যোগ্য ছিলেন না তারাও যুক্তরাজ্যে প্রবেশের সুযোগ পেয়েছেন। সেই সঙ্গে অনেক NHS কর্মী এবং ইংরেজিতে দুর্বল জ্ঞান সম্পন্ন অভিবাসীদের এমন পড়াশোনা বা কাজের জন্য ভিসা দেওয়া হয়েছে যার জন্য তারা মোটেও উপযুক্ত নন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মাহমুদুল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে কাফির ও মুরতাদ উল্লেখ করে একটি পোস্ট শেয়ার করেছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। 9 ডিসেম্বর দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে তিনি একটি পোস্ট শেয়ার করেন, যেখানে ক্যাপশনে লিখেছেন, আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন। পোস্টটি ছড়িয়ে পড়ার পরই নেটিজেন ও শিক্ষার্থীদের মধ্যে সমালোচনার জন্ম নেয়। সাবেক শিক্ষার্থী SM আতিক বলেন, 5 আগস্ট আমাদের বাক স্বাধীনতা এনে দিয়েছে, যার সুবাদে পদার্থবিজ্ঞানের শিক্ষকও এখন ফতোয়া দিতে পারেন। রাকসুর সাংস্কৃতিক সম্পাদক জাইদ হাসান জোহা বলেন, সবারই নিজস্ব দর্শন থাকে আর তার মাপকাঠিও আলাদা, তবে এই ধরনের মন্তব্য প্রকাশ্যে না করাই উত্তম। খন্দকার মাহমুদুল হাসান কল দিলে বলেন, আমি আমার ফেসবুক পোস্টের মাধ্যমে সব ক্লিয়ার করেছি, ওখান থেকে সব দেখে নিতে পারেন। বহু প্রতীক্ষার পর অবশেষে এনভিডিয়াকে তাদের শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ চীনে বিক্রি করার অনুমতি দিলেন ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্তের ফলে চিপ প্রস্তুতকারক সংস্থা এবং এর CEO জেনসেন হুয়াং এর দীর্ঘদিনের হোয়াইট হাউস লবিং সফল হলো। এই অনুমোদনের ফলে এনভিডিয়া শত শত কোটি ডলারের ব্যবসা করার সুযোগ পাবে বলে মনে করা হচ্ছে। জাতীয় নিরাপত্তা উদ্বেগের কথা বলে পূর্ববর্তী মার্কিন প্রশাসন এনভিডিয়ার সবচেয়ে উন্নত চিপ চীনে বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল, কিন্তু 8 ডিসেম্বর সোমবার এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ঘোষণা করেন ট্রাম্প। সোমবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন, আমি চীনের প্রেসিডেন্ট সিকে জানিয়েছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এনভিডিয়াকে তার H200 পণ্যগুলো চীন এবং অন্যান্য দেশে অনুমোদিত গ্রাহকদের কাছে এই শর্তে পাঠানোর অনুমতি দেবে যে আমাদের জাতীয় নিরাপত্তা বজায় রাখতে সাহায্য করবে। প্রেসিডেন্ট সি ইতিবাচক সাড়া দিয়েছেন।
9 ডিসেম্বর মঙ্গলবার রোকেয়া দিবস। নারী জাগরণ ও নারী অধিকার আন্দোলনের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের 145তম জন্ম ও 93তম মৃত্যুবার্ষিকী। 1880 সালের 9 ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে রোকেয়ার জন্ম। 1932 সালের একই দিনে তিনি কলকাতায় মারা যান। ক্ষণজন্মা মহীয়সী এই নারীর জন্ম ও মৃত্যুদিন ঘিরে প্রতিবছর পালন করা হয় রোকেয়া দিবস। বাংলার নারী জাগরণের এই অগ্রদূতকে নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখবেন সংবাদ শেষ হওয়ার পর। টাঙ্গাইল শাড়ি বুনন শিল্পকে অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। 9 ডিসেম্বর ভারতের নয়াদিল্লিতে ইউনেস্কো 2003 কনভেনশনের চলমান 20তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এই কনভেনশনের আওতায় এটি বাংলাদেশের ষষ্ঠ একক নিবন্ধন। এর আগে পাওয়া অন্য 5টি স্বীকৃতি হল বাউল সঙ্গীত, জামদানি বুনন, পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা, শীতল পাটি এবং রিক্সা পেইন্টিং। চলমান এই সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের দলনেতা এবং ইউনেস্কো সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এই স্বীকৃতি বাংলাদেশের জন্য একটি অসামান্য গৌরবের বিষয়। দীর্ঘ 2 শতকে অধিক সময় ধরে টাঙ্গাইলের তাঁতিদের অনবদ্য শিল্পকর্মের বৈশ্বিক স্বীকৃতি এটি। রাশিয়ার কাছে কোনো ভূখণ্ড ছেড়ে না দেওয়ার অবস্থান বজায় রেখে যুক্তরাষ্ট্রকে নতুন শান্তি প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার ইউরোপীয় ও ন্যাটো নেতাদের সঙ্গে বৈঠকের পর আবারও জানান, ইউক্রেনীয় বা আন্তর্জাতিক আইনের অধীনে কোনো ভূখণ্ড ছাড়ার অধিকার তার নেই। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রকে সর্বশেষ প্রস্তাব মঙ্গলবারের মধ্যে পাঠানো হতে পারে। ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র এমন একটি শান্তি প্রস্তাব বিবেচনা করছে যা ইউক্রেনকে বড় ধরনের ছাড় দিতে বাধ্য করতে পারে। এমন আশঙ্কায় ইউক্রেন তাদের অবস্থান স্পষ্ট রাখতে চাইছে। ইউরোপীয় মিত্ররাও উদ্বিগ্ন যে বড় ছাড় ইউক্রেনকে ভবিষ্যৎ হামলার ঝুঁকিতে ফেলতে পারে। এবার শুনবেন বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। আগামী 16 ডিসেম্বর আইপিএলের নিলাম। 1355 জন খেলোয়াড় নিবন্ধন করেছিলেন, সেখান থেকে কাটছাঁট করে 350 জনকে রাখা হয়েছে। এর মধ্যে 7 জন বাংলাদেশের ক্রিকেটার। ক্রিকবাজের এক প্রতিবেদনে নিশ্চিত করেছে, বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিদের কাছে একটি মেইল দিয়ে মিনি অকশনের সময় জানিয়েছে। ওই দিন স্থানীয় সময় বেলা 1টায় 350 জন খেলোয়াড়কে নিয়ে নিলাম হবে। এই 350 খেলোয়াড়ের মধ্যে 240 জন ভারতীয়, 110 জন বিদেশি। 77 জন খেলোয়াড়ের স্লট ফাঁকা, এর মধ্যে বিদেশি 31 জন। বাংলাদেশ থেকে সংক্ষিপ্ত নিলাম তালিকায় জায়গা পাওয়া ক্রিকেটাররা হলেন মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম। প্রাথমিকভাবে সাকিব আল হাসান থাকলেও বাদ পড়েছেন সবশেষ তালিকা থেকে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। খেলাপি ঋণের লাগাম টেনে ধরতে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণ পুনঃতফসিল, অবলোপন ও এককালীন পরিশোধে নানা সুবিধা দেওয়ার পরও খেলাপি ঋণ কেন কমছে না তাও জানতে চেয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। চলতি মাসের মধ্যে খেলাপি ঋণ উল্লেখযোগ্য পরিমাণ কমিয়ে আনতেও বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। গত রোববার দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় এই নির্দেশনা দেওয়া হয়। এতে গভর্নর আহসান এইচ মনসুর সহ সকল ডেপুটি গভর্নর ও বাণিজ্যিক ব্যাংকের এমডিরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ব্যাংকগুলোর খেলাপি ঋণ প্রায় 4.5 লাখ কোটি টাকা বেড়েছে। এই সময়ে
অনিয়ম দুর্নীতির ঋণের পাশাপাশি পালিয়ে যাওয়া ব্যবসায়ী ও অনেক ভালো উদ্যোক্তাও খেলাপি হয়ে পড়েছে। ঋণ নীতিমালায় কড়াকড়ি আরোপের ফলে খেলাপি ঋণ উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে গেছে। এখন কেন্দ্রীয় ব্যাংক নিজেই খেলাপি ঋণ কমাতে নির্দেশনা দিয়েছে। এছাড়া সভায় কৃষি ও এসএমই খাতে ঋণের প্রবৃদ্ধি কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে এই দুই খাতে ঋণ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ। 1880 সালে 9 ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে এক অভিজাত মুসলিম পরিবারে জন্ম নেওয়া এক নারী ছোটবেলা থেকেই সমাজের রক্ষণশীলতা ও নারীর প্রতি অবিচারের বাস্তবতা দেখেছেন। পর্দার আড়ালে বেড়ে ওঠা সেই নারীর আনুষ্ঠানিক শিক্ষার সুযোগ ছিল সামান্য, কিন্তু বড় ভাই ইব্রাহিম সাবের ও বোন করিমুন্নেসার গোপন সহায়তায় রাত জেগে বাংলা, উর্দু ও ইংরেজি শেখা এই ছোট ছোট প্রচেষ্টাই পরবর্তী জীবনে গড়ে দেয় তার অসীম জ্ঞান পিপাসা এবং নারী মুক্তি বিশ্বাসের ভিত। তিনি বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। মাত্র 16 বছর বয়সে বিয়ে হয় শিক্ষা অনুরাগী ও উদার চিন্তার অধিকারী খান বাহাদুর সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে। স্বামীর উৎসাহ ও সমর্থন রোকেয়ার ভাবনা ও লেখনীকে করে আরও দৃঢ়। এখান থেকেই শুরু নারী শিক্ষা ও নারী অধিকার আন্দোলনে তার বিপ্লবী পথ চলা। রোকেয়া উপলব্ধি করেছিলেন নারী শিক্ষার আলো ছাড়া কোনো জাতি এগোতে পারে না। স্বামীর মৃত্যুর পর তিনি প্রথমে ভগলপুরে এবং পরে 1911 সালে কলকাতায় প্রতিষ্ঠা করেন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। মাত্র কয়েকজন ছাত্রী নিয়ে শুরু হলেও তা পরিণত হয় নারী শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে। দরিদ্র ও সাধারণ মুসলিম মেয়েদের শিক্ষার সুযোগ করে দিতে তিনি ঘুরে বেরিয়েছেন মানুষের দুয়ারে দুয়ারে। অপমান, ধিক্কার, এমনকি প্রতিবন্ধকতাও তাকে দমাতে পারেনি। সুলতানের স্বপ্ন তিনি হাজির করেন এক নারী মুক্তির স্বপ্নরাজ্য, যেখানে নারীরা সমাজ, রাষ্ট্র চালায় আর পুরুষেরা থাকে গৃহবন্দী, অবরোধবাসিনী। পদ্মরাগ সহ তার সব রচনাতেই উঠে আসে নারী শিক্ষা, সমানাধিকার, কুসংস্কার দূরীকরণ এবং ব্যক্তি স্বাধীনতার জোরালো দাবি। তার সংগ্রামের ফলেই আজকে নারী ঘর থেকে বের হয়েছে, কলম ধরেছে, বিশ্ব জয় করেছে। তার অবদানের স্বীকৃতিতে প্রতি বছর 9 ডিসেম্বর পালিত হয় বেগম রোকেয়া দিবস। বাংলাদেশ সরকার প্রদান করে বেগম রোকেয়া পদক। বিবিসির সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় তিনি স্থান পান 6ষ্ঠে। তার নামেই প্রতিষ্ঠিত হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে রোকেয়া হল।